প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা হামিদ, প্রভাষক ব্যবস্থাপনা, মৌলভীবাজার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থী, ক্লাসের শুরুতেই তোমাদের জন্য একটি ভিডিও ক্লিপ আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। মানুষের গায়ের রং, পোশাক, সম্পত্তির পরিমাণ কিংবা আর্থিক সচ্ছলতা, এই জিনিসগুলো কি আদৌ একজন মানুষকে বিচার করার সঠিক বা সুযোগ্য মাপকাঠি? অথচ আমাদের আশেপাশে এমন অনেক মানুষই আছেন যারা অন্য একজন মানুষকে এগুলোর নিরিখেই বিচার করেন। আজকের গল্পটি আমাদের নতুন করে অনেক কিছু ভাবতে শেখাবে। চলুন শুনে আসা যাক। একদিন যাত্রীতে পরিপূর্ণ একটি বিমানে স্যুট প্যান্ট পরিহিত একজন ব্যক্তি নিজের আসনের সামনে গিয়েই আচমকা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেন। সেই সাথে তিনি বিমানে দায়িত্বরত বিমানবালাকে খুব জোরে ডাক দিলেন। বিমানবালা আসতেই স্যুট প্যান্ট পরিহিত সেই ব্যক্তি রাগান্বিত স্বরে বলে উঠল, আজকাল আপনারা ব্যবসার জন্য কি ভিক্ষুক ভবঘুরে সবাইকে বিমানের টিকিট দিয়ে দেন নাকি? আমি কিছুতেই ময়লা পোশাক পরিধান করা এই কালো লোকটির পাশে বসবো না। আপনারা এখনই আমাকে অন্য কোথাও বসার ব্যবস্থা করে দিন, নয়তো আমি ওপর মহলে আপনাদের নামে অভিযোগ জানাবো। লোকটির এমন কথা শুনে বিমানবালা একটুও বিচলিত না হয়ে বললেন, আচ্ছা স্যার, ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনার জন্য আলাদা একটি আসন খোঁজার। এই বলে তিনি সেখান থেকে বিদায় নিলেন। এই কথা শুনে লোকটি নিজের আসনের সামনে মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বিমানবালা ফিরে এসে জানালেন, না স্যার, গোটা ইকোনমি ক্লাসে একটিও সিট ফাঁকা নেই। তাই আমি একবার আমাদের চালকের সাথে কথা বলে দেখছি। একমাত্র তিনিই হয়তো আপনাকে ফার্স্ট ক্লাসে একটি সিটের ব্যবস্থা করে দিতে পারবেন। মিনিট 10 পর বিমানবালা ফিরে এলেন। ফিরে এসে তিনি বললেন, যাক, চালক আপনার কথা শুনে ফার্স্ট ক্লাসে একটি আসনের বন্দোবস্ত করে দিয়েছেন। আসলে আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী আমরা কাউকে এভাবে ফার্স্ট ক্লাসে নিয়ে যেতে পারি না। কিন্তু আমাদের চালক বললেন, কোনো মানুষকে একজন বিরক্তিকর মানুষের পাশে বসে গোটা রাস্তা যেতে হবে, এটাও ভালো দেখায় না। এই শুনে স্যুট প্যান্ট পরা লোকটি একগাল হেসে সবে নিজের ব্যাগটা নিয়ে পা বাড়াতে যাবেন, এমন সময় বিমান সেবিকাটি বলল, না না, চালক আপনার জন্য ফার্স্ট ক্লাসে সিটের ব্যবস্থা করেননি। উনি আপনার সহযাত্রী ময়লা পোশাকের মানুষটিকে ফার্স্ট ক্লাসে নিয়ে যেতে বলেছেন। কেন জানেন? উনি পেশায় একজন কৃষক। হঠাৎ অন্য রাজ্যে থাকা ওনার পরিবারের একজন আত্মীয় অসুস্থ হয়ে পড়ায় উনি সেই আত্মীয়কে দেখতে যাচ্ছেন, কিন্তু ফ্রিতে নয়। আপনি যেমন টাকা দিয়ে টিকিট কেটেছেন, উনিও সেই পরিমাণ টাকাই দিয়েছেন। তাই যে মানুষ একজনের পোশাক ও গায়ের রং দেখে একজন মানুষকে ছোট চোখে দেখে, সেই রকম বিরক্তিকর মানুষের পাশে ওনাকে গোটা রাস্তা বসিয়ে রেখে আমরা ওনার যাত্রাটা খারাপ করতে চাই না। যতই হোক, উনি একজন কৃষক। ওনার মতো মানুষরা চাষ করেন বলেই আমাদের কপালে খাবার জোটে। এই বলে বিমানবালা বয়স্ক কৃষকটিকে নিজের হাতে ধরে সেখান থেকে তুলে ধীরে ধীরে রওনা দিলেন ফার্স্ট ক্লাসের দিকে। আর গোটা বিমানের অন্যান্য মানুষরা বিমান সেবিকার কথা শুনে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে সাধুবাদ জানালেন। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায়ের মৌলিক ধারণা চ্যাপ্টারটি পড়ছিলাম। আজকেও আমাদের এই চ্যাপ্টারের বাকি অংশগুলো পড়ব। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। এটি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই পাঠ শেষে তোমরা ব্যবসায়ের কার্যাবলী বলতে পারবে, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ বিশ্লেষণ করতে পারবে, ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখতে পারবে। বৈদ্যুতিক সমস্যার কারণে আমার ল্যাপটপে চার্জ একটু কম থাকায় হয়তো ক্লাসটা শেষ করতে পারবো না, তাও আমি ক্লাসটা নেওয়া শুরু করে দিয়েছি। তো এখন আমরা পড়ায় আসি। শুরুতেই দেখি ব্যবসায়ের কার্যাবলী। উৎপাদন। উৎপাদন হচ্ছে
ব্যবসায়ের প্রথম ও মৌল কাজ। একজন ব্যবসায়ী বা শিল্প মালিক বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে। উৎপাদন বলতে এক্ষেত্রে বিনিময়যোগ্য নতুন উপযোগ সৃষ্টিকে বোঝায়, যা ক্রেতাদের মধ্যে ক্রয় আগ্রহের সৃষ্টি করে। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে শার্ট, এভাবেই নানান উৎপাদন ব্যবসায়ের গণ্ডিকে প্রসারিত করে। উৎপাদন কার্যক্রমের মধ্য দিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডের যে যাত্রা শুরু হয়, প্রকৃত ভোক্তার নিকট তা পৌঁছানোর পূর্ব পর্যন্ত ব্যবসায়ের শাখা প্রশাখাকে তা সম্পৃক্ত ও সমৃদ্ধ করে। শিল্প উৎপাদনের বাহন, এটি মূলত ব্যবসায় ক্ষেত্রে রূপগত উপযোগ সৃষ্টি করে। এই হচ্ছে উৎপাদনের কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আসো আমরা দ্বিতীয়টা দেখি, হচ্ছে ক্রয় বিক্রয়। তাহলে ব্যবসার দ্বিতীয় কাজ হচ্ছে ক্রয় বিক্রয়। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যই ক্রয় বিক্রয় নামে অভিহিত। এতে পণ্যের মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। এ ক্রয় বিক্রয় ব্যবসায়ের একটি সহজাত বা স্বভাবসিদ্ধ কাজ। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় কার্যকেই সাধারণভাবে ব্যবসা হিসেবে গণ্য করা হয়। একজন উৎপাদক উৎপাদন করতে যেয়ে কাঁচামাল সহ নানান উপকরণ যেমনি ক্রয় করেন, তেমনি উৎপাদিত সামগ্রী অধিক মূল্যে বিক্রয় করে মুনাফা অর্জনের প্রয়াস চালান। একজন আমদানিকারক বিদেশ থেকে পণ্য কিনে এনে দেশে বিক্রয় করেন। বাস কোম্পানি বাস ক্রয় করে তৈল বা গ্যাস সহ উপকরণাদি কেনে আর সেবা বিক্রয় করে মুনাফা অর্জনের চেষ্টা চালায়। উৎপাদনকারীর নিকট থেকে ভোগ বা ব্যবহারকারীর নিকট পণ্য পৌঁছাতে ক্রয় বিক্রয় কার্য ব্যক্তিগত বা সত্যগত বাধা দূর করে। এ হচ্ছে ক্রয় বিক্রয় কার্য। এখানে হচ্ছে বিক্রেতা, এখানে হচ্ছে সত্য, আর এই হচ্ছে ক্রেতা। তিন নম্বর হচ্ছে অর্থসংস্থান। প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন উপযুক্ত উৎস বা উৎসসমূহ থেকে সংগ্রহ ও কাজে লাগানোর প্রক্রিয়াকে অর্থসংস্থান বলে। বিনা পুঁজিতে ব্যবসায় হয় না, এ আপ্তবাক্য সকল সমাজে প্রচলিত। একজন শিল্পোদ্যোক্তাকে যেমনি শিল্প প্রতিষ্ঠায় স্বল্প ও দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করতে হয়, তেমনি একজন ছোট দোকানিকেও দোকান ভাড়ার অগ্রিম প্রদান সহ দোকানের সাজসজ্জা, মালামাল সংগ্রহ ইত্যাদির প্রয়োজনে অর্থসংস্থানের প্রয়োজন পড়ে। একজন চাকরিজীবীর পুঁজির দরকার হয় না। একজন ডাক্তার অন্যের চেম্বারে বসে রোগী দেখলে পুঁজি লাগে না, কিন্তু ডাক্তার যদি ক্লিনিকে বা হাসপাতাল করেন তবে পুঁজির দরকার হয়। সেক্ষেত্রে সুবিধাজনক উৎস থেকে তাকে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করার প্রয়োজন পড়ে। ঝুঁকি গ্রহণ। ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। ব্যবসায়ের ক্ষেত্রে এই ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। উৎপাদিত পণ্যের মূল্য কমে যেতে পারে, বাজারে মন্দাভাব সৃষ্টি হতে পারে, পণ্য সামগ্রী বিনষ্ট হতে পারে, চুরি ডাকাতির সম্ভাবনা থাকে, মেশিন ও যন্ত্রপাতি বিনষ্ট হতে পারে। আগুনে ক্ষতি, জাহাজ ডুবি সহ নানান দুর্ঘটনায় ক্ষতি হওয়া অস্বাভাবিক নয়। এ ধরনের নানান ঝুঁকির বোঝা মাথায় নিয়ে ব্যবসায়ীকে পথ চলতে হয়। ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকিগত প্রতিবন্ধকতা বীমার মাধ্যমে দূরীভূত হয়, অর্থাৎ বীমা ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। ব্যবসার আরেকটি কাজ হচ্ছে পরিবহন। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে রাজশাহী পণ্য পরিবহনের মাধ্যমে মালয়েশিয়াতে যাচ্ছে। পরিবহন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। উৎপাদন স্থল থেকে ভোক্তার কাছে পণ্য প্রেরণে স্থানগত উপযোগ সৃষ্টির কাজকেই পরিবহন বলে। বিশ্বায়নের এ যুগে পৃথিবীর এক প্রান্তে পণ্য উৎপাদিত হচ্ছে আর তা ব্যবহার বা ভোগ করছে পৃথিবীর নানান প্রান্তের মানুষ। বাংলাদেশের উৎপাদিত তৈরি পোশাক যাচ্ছে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়ায় উৎপাদিত গুঁড়ো দুধ বাংলাদেশে দুধের প্রয়োজন মেটাচ্ছে।
মধ্যপ্রাচ্যে উৎপাদিত খনিজ তৈল কিনছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ। কার্যকর পরিবহন সুবিধা ছাড়া যার কোনোটাই সম্ভব ছিল না। একটি ছোট মুদির দোকানদারও গঞ্জ থেকে মাল কিনে ভ্যান গাড়িতে করে তা দোকানে নিয়ে আসে। তাই ব্যবসায়ের ক্ষেত্রে পরিবহন কার্য এর অবিচ্ছেদ্য অঙ্গ। গুদামজাতকরণ উৎপাদন ও ভোগের পরবর্তী সময়ে বিনষ্ট হওয়া উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকেই গুদামজাতকরণ বলে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে কালগত ও সময়গত বাধা দূর করে। গ্রামের হাটে কৃষক থেকে তরকারি কিনে হাটে বসেই বিক্রয় সম্পন্ন করার নজির এখন ব্যবসায়ের জগতে অচল। তরি-তরকারি এখন বড় ডিপার্টমেন্ট স্টোরে শীতাতপ নিয়ন্ত্রিত কাচের আলমারিতে রেখে বিক্রয় হয়। মাছ ধরেই বরফের বাক্সে ঢুকানো হয়ে থাকে। আলু উৎপাদনের পর রাখা হয় কোল্ড স্টোরেজে। শিল্প উৎপাদক, আমদানিকারক, পাইকার সবাই পণ্য সংরক্ষণে বড় বড় গুদাম গড়ে তুলেছে। বন্দরে জাহাজে মাল উঠানোর পূর্বে ও জাহাজ থেকে মাল নামিয়ে বন্দরের গুদামে রাখা হচ্ছে। বৃহদায়তন খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন মাল সংরক্ষণের জন্য গুদামের ব্যবস্থা করছে। সব মিলিয়ে কার্যত গুদামজাতকরণ ভিন্ন ব্যবসায় পরিচালনা অসম্ভব। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদির বিষয়ে বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করার কাজকেই পর্যায়িতকরণ বলা হয়ে থাকে। ঢাকার একজন ব্যবসায়ী রাজশাহীতে কয়েকটা আমের বাগান ক্রয় করেছেন। বাগানের নির্দিষ্ট জাতের আম গাছ থেকে সংগ্রহের পর আকার বা ওজন অনুযায়ী তাকে ছোট, বড়, মাঝারি ভাগ করে ঝুড়িতে ভরা হচ্ছে। এক্ষেত্রে 3টা পৃথক মান নির্ধারণ প্রমিতকরণ এবং ভাগ করে ঝুড়িতে ভরার কাজ পর্যায়িতকরণ বিবেচিত হবে। বিভিন্ন ধরনের গ্রাহককে আকৃষ্ট করার জন্য সাবান, শ্যাম্পু, গুঁড়ো দুধ এভাবে হাজারো পণ্য বিভিন্ন সাইজের প্যাকেটে ভরে বিক্রয় করা হচ্ছে। এভাবে বিভাজন ছাড়া ব্যবসায় পরিচালনাও অসম্ভব। এতে হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। সর্বশেষ না, এটা 8 নম্বর হচ্ছে মরুকীকরণ। পণ্যের মান সংরক্ষণ, ক্ষতির হাত থেকে রক্ষা ও আকর্ষণীয়ভাবে পণ্যকে গ্রাহকদের নিকট উপস্থাপনের জন্য মোড়ক দিয়ে পণ্যকে ঢেকে দেওয়ার কাজকে মোড়ককরণ বলে। চানাচুর, চিপস ইত্যাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহ যদি পণ্যকে সে ধরনের প্যাকেটজাত করতে না পারে তবে পণ্যমান নষ্ট হয়। ইলেকট্রনিক্স সামগ্রী যদি প্রয়োজনীয় আবরণযুক্ত না করে বহনের জন্য গাড়িতে উঠানো হয় তবে তা ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া খুবই স্বাভাবিক। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যকে বিভিন্ন আকারে ও ওজনে বিভক্ত করার প্রয়োজন পড়ে। সেজন্য সেভাবে ছোট বড় প্যাকেট যুক্ত করা হয়। সর্বোপরি বর্তমানে বিক্রয় বৃদ্ধির জন্য দর্শনীয়ভাবে পণ্য মরুকরণ করা হয়ে থাকে, যা গ্রাহকদের মাঝে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে বিশেষ আকর্ষণ তৈরি করে। প্যাকেটের গায়ে পণ্যের বিভিন্ন উপাদান সম্পর্কিত বর্ণনা গ্রাহকদের মাঝে জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। খাদ্যমান সুরক্ষায় এই কাজ কালগত উপযোগ সৃষ্টিতেও ভূমিকা রাখে। সর্বশেষ হচ্ছে বাজারজাতকরণ প্রসার দেখব আমরা সর্বশেষ। এখানে কোনো কারণে হয়তো এটা আসছে না।
বাজারজাতকরণ, প্রসার, পণ্য, সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির প্রয়াসকে বাজারজাতকরণ, প্রসার বলে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে জ্ঞানগত বা প্রচারগত বাধা দূরীকরণে সহায়তা করে। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে বাজার নিয়ে যখন কাড়াকাড়ি চলছে, তখন ভালো মানের পণ্য বা সেবা উৎপাদন করাই যথেষ্ট নয়। সম্ভাব্য গ্রাহকদের তা জানানো এবং তাদের মধ্যে ক্রয়ের আগ্রহ উদ্দীপনা সৃষ্টিও অপরিহার্য। এজন্য বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, ব্যক্তিক বিক্রয় প্রচার ইত্যাদি নানান কৌশল ব্যবসায়ীদেরকে অবস্থা অনুযায়ী গ্রহণ করতে হয়। মোবাইল ফোন, পানি, সাবান, পানীয় ইত্যাদি পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর টেলিভিশনের দৃষ্টিনন্দন বিজ্ঞাপন বিশেষভাবে লক্ষণীয়। বাজারের দোকানদাররা এখন দোকানকে সুন্দর ও পরিপাটি করে রাখে, সুন্দর সাইনবোর্ড লাগায়, গ্রাহক সেবার মাধ্যমে সে অন্যদের থেকে এগিয়ে থাকতে চায়, যা ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ কার্য। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলত পণ্যদ্রব্য, সেবাকর্ম, উৎপাদন, বন্টন ও তৎসংশ্লিষ্ট যাবতীয় কার্যই ব্যবসার কার্যকলাপ হিসেবে গণ্য, এটা আমরা জানি। এজন্য ব্যবসায়ীকে কি কি কাজ করবেন তা ব্যবসায়ের প্রকৃতির ওপর নির্ভর করে, যা উপরে আমরা কিছু সংখ্যক আলোচনা করার চেষ্টা করেছি এতক্ষণ। এবার আসো আমরা ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করি। ব্যবসার প্রাথমিক যাত্রা শুরু হয় বিনিময় ব্যবস্থার মধ্য দিয়ে। প্রত্যক্ষ বিনিময় বা বার্টার সিস্টেমের প্রচলন হয় ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশের আদিম যুগে। দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে মূলত সমস্যা হতো 4 ধরনের, যথা বিভাজনের সমস্যা, অভাবের অসামঞ্জস্যতা, মূল্য পরিমাপের সমস্যা এবং সঞ্চয়ের সমস্যা। দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি। ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্যের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। ব্যবসায় ক্রমবিকাশের ধারাকে প্রাচীন ও মধ্য ও আধুনিক যুগ এই 3 পর্যায়ে বিভক্ত করা যায়। প্রাচীন যুগে হচ্ছে পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। মধ্যযুগে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার, বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য, অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার, কাগজি মুদ্রার প্রচলন, বাজার ও শহর সৃষ্টি এবং হচ্ছে ব্যবসায় সংগঠনের উদ্ভব। আধুনিক যুগ দেখো শিল্প বিপ্লব, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন, ব্যাংক ও বীমা ব্যবস্থার সম্প্রসারণ, এটিএম কার্ড প্রচলন, এরপর হচ্ছে মোবাইল ব্যাংকিং প্রচলন। এ হচ্ছে 3টি ধাপে এটাকে ক্রমবিকাশের ধারাকে উপস্থাপন করা হয়েছে। এরপর আমরা দেখব ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে একটা চার্টের মধ্যে নিয়ে আসা হয়েছে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছি। সেটা প্রাচীন যুগকে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব 2000 থেকে 400 খ্রিস্টাব্দ, মধ্যযুগ হচ্ছে 401 থেকে 1600 খ্রিস্টাব্দ এবং আধুনিক যুগ হচ্ছে 1601 থেকে বর্তমান সময় পর্যন্ত। এগুলো হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো বললাম সেই বিষয়গুলো এখানে চার্টের মধ্যে নিয়ে আসা হয়েছে। এখন আসো আমরা প্রাথমিক যুগ দেখি। এটা হচ্ছে আদিম স্তর। পৃথিবীতে আগমনের পর হতে পরবর্তী এক দীর্ঘ সময় পর্যন্ত মানুষ মূলত অরণ্যচারী যাযাবর ছিল। শিকার ও ফলমূল আহরণের মাধ্যমে মূলত উদরপূর্তির মধ্যেই তাদের প্রয়োজন সীমাবদ্ধ ছিল। ক্রমে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস শুরু করলে বস্ত্র ও বাসস্থানের অভাব তীব্রভাবে অনুভব করে। পরবর্তীকালে মানুষ ভূমি চাষের কৌশল আয়ত্ত করে এবং পশুপালন শুরু করে। প্রত্যক্ষ বিনিময়। ভূমি চাষ কৌশল আয়ত্ত করার পর এক এক পরিবার এক একটি দ্রব্য উৎপাদনে পারদর্শী হয়। ফলে কোনো দ্রব্য অধিক উৎপাদন ও কোনো দ্রব্য প্রয়োজনের তুলনায় ঘাটতি লক্ষ্য করা যায়, যার কারণে উদ্বৃত্ত সামগ্রী বিনিময়ের মাধ্যমে বিনিময় ব্যবস্থার প্রচলন ঘটে। কিন্তু অভাবের সামঞ্জস্যতার অভাব, দ্রব্য বিভাজন অসুবিধা ইত্যাদি কারণে বিনিময় প্রথা একসময় ব্যর্থ ও অকার্যকর প্রমাণিত হয়। মধ্যযুগ হচ্ছে অর্থের প্রচলন। বিনিময়ের মাধ্যম হিসেবে বিভিন্ন সমাজে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি, পাথর ইত্যাদি প্রাথমিকভাবে ব্যবহৃত হতো। ফলে লেনদেনের কিছুটা সম্প্রসারণ ঘটে। এরূপ লেনদেন অনেকটা ব্যবসায়ের রূপ পরিগ্রহ করে। পরবর্তীতে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা কিছুটা সংহত হলে সমাজপতিগণ মূল্যবান ধাতব মুদ্রার প্রচলন ঘটান, যার কারণে শ্রম বিভাজনের উন্নয়ন সম্ভব হয়েছে। মধ্যযুগের দ্বিতীয় বিষয় হচ্ছে বাজার ও শহরের উৎপত্তি। অর্থের প্রচলনের পর ব্যবসায়ের বিস্তৃতি ঘটায়, লেনদেনের জন্য বিভিন্ন স্থানে বাজার গড়ে ওঠে। লোক সমাগম বৃদ্ধি পাওয়ার কারণে এক পর্যায়ে সেখানে নগর জীবনের উদ্ভব ঘটে। ব্যবসায়ের কিছুটা
প্রসার হলে ব্যবসায়ীদের মধ্যে সংহতি প্রতিষ্ঠার জন্য বণিক সমবায় সংঘ, কারিগরি সমবায় সংঘ গড়ে ওঠে। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে এর ভূমিকা অপরিসীম। মধ্যযুগের তৃতীয় পয়েন্ট হচ্ছে উপনিবেশ সৃষ্টি। মধ্যযুগে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নয়ন ঘটার ফলে এই অঞ্চলের ব্যবসায়ীরা উৎপাদিত দ্রব্য বিক্রয়ের জন্য নতুন নতুন বাজার অনুসন্ধান করতে থাকে। এ সময় ইউরোপের অনেক কোম্পানি পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্যের নামে উপনিবেশ সৃষ্টির প্রয়াস চালায় এবং নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। উপনিবেশগুলো অল্প মূল্যে কাঁচামাল সংগ্রহ, অধিক মূল্যে শিল্পজাত সামগ্রী বিক্রয় করে। ইউরোপীয় কোম্পানিগুলো ব্যবসা বাণিজ্যকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতি লাভের সুযোগ করে দেয়। আধুনিক যুগ 1750 থেকে 1850। শিল্প বিপ্লব। ব্যবসা বাণিজ্যের যথেষ্ট প্রসার হলেও কায়িক শ্রম নির্ভর উৎপাদন ব্যবস্থাপনার কারণে সমাজের বাড়তি প্রয়োজন পূরণ করা সম্ভব হয়নি। 1750 সাল থেকে 1850 সালের মধ্যে জেমস ওয়াট কর্তৃক বাষ্পীয় ইঞ্জিন, হারগ্রিভসের স্পিনিং হুইল, কের পারওয়ার লুম ইত্যাদি যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। এই বিপ্লবের ফলে শিল্প কারখানা এবং বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থার উন্নয়ন ঘটে। প্রযুক্তির উন্নয়ন ও আধুনিকায়ন। শিল্প বিপ্লবের ফলে দেশে দেশে শিল্প কারখানা গড়ে ওঠার প্রতিশ্রুতিতে ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়। আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হওয়ার পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান উন্নয়ন এবং ব্যয় কমানোর লক্ষ্যে নতুন নতুন পরীক্ষা ও গবেষণা চলতে থাকে। ফলে প্রযুক্তিগত উন্নয়ন ব্যাপকতা লাভ করে। এ সকল নতুন প্রযুক্তির ব্যবহার ব্যবসায়ের উন্নয়নকে আরও ত্বরান্বিত করে। এভাবেই আজ আমরা কম্পিউটার প্রযুক্তির জগতে প্রবেশ করেছি। বিশ্বজোড়া বাজার আর মুক্ত বাজার অর্থনীতি আজ ব্যবসায়ের সর্বোচ্চ সফলতা ও উন্নয়নেরই প্রমাণ দিচ্ছে। বর্তমানে ই-কমার্স ব্যবহারের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি লক্ষ্য করা যায় এবং আধুনিকায়ন পরিলক্ষিত হয়। এবার আসলে আমরা ব্যবসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। ব্যবসার গুরুত্বকে প্রধানত দুই ভাগে উপস্থাপন করা হচ্ছে। একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব আর একটা হচ্ছে সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব। সম্পদের উপযুক্ত ব্যবহার। দেশের সম্পদের কার্যকর ব্যবহারের উপর জাতীয় উন্নয়ন নির্ভরশীল। সকল দেশের সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। গাছ, বাঁশ ইত্যাদি থেকে মণ্ড তৈরি হয়, যা দিয়ে প্রস্তুত হয় কাগজ। এই কাগজে লিখে একজন শিক্ষার্থী তা ফেলে দেয় বা ফেরিওয়ালার কাছে বিক্রয় করে। এই অপরিহার্য কাগজ প্যাকেজিং শিল্পেও কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তা থেকে নতুন পণ্য উৎপাদিত হয়। এভাবে নানান অমূল্যবান জিনিসকে ব্যবসায়ীরা মূল্যবান সম্পদে পরিণত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখে। মূলধন গঠন ও তার সদ্ব্যবহার। যে কোনো ধরনের ব্যবসা বা উৎপাদনের কাজে মূলধন গুরুত্বপূর্ণ। এই মূলধন সৃষ্টি হয় প্রথমত সঞ্চয় থেকে। ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমনি বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহ করে মূলধন গঠন করে, তেমনি অন্য ব্যবসায়ীগণ ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তা মূলধনে পরিণত করে ও তার এই মূলধনের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ে। ফলে ব্যক্তিক ও জাতীয় অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। ব্যবসায় অর্থ বিনিয়োগের ফলে অর্জিত মুনাফা মালিকের ব্যক্তিগত আয় ও সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে যেমনি ভূমিকা রাখে, তেমনি ভাবে তা জাতীয় আয়ও বৃদ্ধি করে। উন্নত প্রযুক্তির ব্যবহার। ব্যবসায়ের প্রয়োজনে ও তার সহযোগিতায় বিভিন্ন প্রচেষ্টা ও গবেষণার মধ্য দিয়ে প্রযুক্তিগত উন্নয়ন ঘটে। এই উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে নতুন পণ্য উৎপাদন ও পণ্যের মান উন্নয়ন সম্ভব হয়। পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায় ও ব্যবসায় প্রতিযোগিতার সামর্থ্য বাড়ে। বিদেশ থেকে আধুনিক প্রযুক্তি আমদানিতে তারা সক্রিয় ভূমিকা পালন করে। সরকারের রাজস্ব বৃদ্ধি। দেশের ব্যবসা তথা শিল্প বাণিজ্যের প্রসারের ফলে সরকারের বিভিন্ন খাত হতে প্রচুর রাজস্ব আদায় করতে পারে। এতে সরকারের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি পায় এবং জনগণ তার সুফল ভোগ করে। জাতীয় সম্পদ বৃদ্ধি। ব্যবসার ফলে অর্থনীতির বিভিন্ন খাতেরই শুধু উন্নয়ন ঘটে না, এতে জাতীয় আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় সম্পদও বৃদ্ধি পায়। উন্নত প্রযুক্তি সম্পন্ন মূল্যবান মূলধনী যন্ত্রপাতি, বিদেশি পুঁজি ইত্যাদি দেশে আসাতেও দেশের সামগ্রিক সম্পদের পরিমাণ বাড়ে। একটা দেশের প্রসাধনী সামগ্রী আমদানি ও মূলধনী যন্ত্রপাতি আমদানি এক বিষয় নয়। মূলধনী যন্ত্রপাতি আমদানির প্রবৃদ্ধিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সূচক হিসেবে দেখা হয়। সেবাদানী প্রতিষ্ঠানের উন্নয়ন।
ব্যবসা তথা শিল্প বাণিজ্যের উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ব্যাংক, বীমা, পরিবহন শিল্প সহ বিভিন্ন আর্থিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটে। এছাড়াও বিজ্ঞাপনী সংস্থা সহ বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে উঠে, যা দেশের সামগ্রিক ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। উন্নত বিশ্বে দেখা যায় দেশজ উৎপাদনে সেবা খাতের ভূমিকা অধিক। প্রচুর জনশক্তি সেবা খাতে কর্মরত থাকে। সামাজিক গুরুত্ব। পণ্য ও সেবার যোগান। ব্যবসায় জনগণের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবার যোগান সহজ ও নিশ্চিত করে অভাব পূরণে সহায়তা করে। ব্যবসায়ের কারণেই আমাদের পক্ষে প্রতিনিয়ত হাজারো পণ্য সেবা হাতের নাগালের মধ্যে পাওয়া সম্ভব হয়। বেকার সমস্যার সমাধান। ব্যবসায় তথা শিল্প বাণিজ্যের অগ্রগতির ফলে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ ঘটে। এতে দেশের বেকার সমস্যার সমাধান হয়। বাংলাদেশে যে মারাত্মক বেকার সমস্যা বিদ্যমান তার সমাধানে ব্যবসায় উন্নয়নের কোনো বিকল্প নেই। শিল্পকলা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সহায়তা। ব্যবসায়ের প্রয়োজনে দেশে বিভিন্ন ধরনের শিল্পকলার বিকাশ ঘটে। শিক্ষার্থীদের বইগুলোর প্রচ্ছদের দিকে তাকালেই দেখা যাবে নানান রঙের সুন্দর ডিজাইনের শিল্পকলার স্বাক্ষর রয়েছে। টিভি অনুষ্ঠানে ও বিজ্ঞাপনে নতুনত্ব, সাইনবোর্ড, ব্যানার সহ সবকিছুর মধ্যে শিল্পকলার উন্নয়নের প্রকাশ লক্ষণীয়। এছাড়াও ব্যবসায়ীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় দেশের শিক্ষা ও সংস্কৃতির মান উন্নত হয়। সম্পর্কের উন্নয়ন। ব্যবসা বাণিজ্যের ফলে দেশের ভিতরে ও বাইরের বিভিন্ন মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। কেনা বেচার মধ্য দিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটা সুসম্পর্কের আবহ সৃষ্টি হয়। গ্রামের একটা চায়ের দোকান যেন মানুষের মিলন কেন্দ্র। শহরের ভালো বইয়ের দোকানে সন্ধ্যায় শিক্ষকদের আগমনে একটা আড্ডার পরিবেশ জন্ম নেয়। এভাবে ব্যবসায় মানুষের মধ্যকার সম্পর্কের উন্নয়নে ভূমিকা রেখে সমাজকে এগিয়ে যেতে সহায়তা করে। সুতরাং বলা যাচ্ছে যে ব্যবসা তথা শিল্প বাণিজ্য বর্তমানকালে এতটাই গুরুত্বপূর্ণ যে তা মানব জীবনের সকল ক্ষেত্রেই বিশেষ ইতিবাচক প্রভাব রাখে। যে কারণে বর্তমান বিশ্বে শিল্প বাণিজ্যের অগ্রগতিকেই জাতীয় উন্নয়নের প্রধান সূচক হিসেবে গণ্য করা হয়। তোমাদের জন্য 3টা প্রশ্ন রেখেছি আমি এখানে মূল্যায়নের জন্য। ব্যবসায় পরিচালনার জন্য কি প্রয়োজন, ব্যবসায় ঝুঁকি কিভাবে হ্রাস পেতে পারে, কিভাবে আমরা গরমকালেও টমেটো পেতে পারি। এগুলো আসলে এক কথায় উত্তর দেওয়া যায়, তোমরা দেওয়ার চেষ্টা করবে কমেন্টে। আর আজকের আলোচনা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবে, পরবর্তী ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ ছিলে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আর আজকে একটু বৈদ্যুতিক সমস্যার কারণে আমি একটু তাড়াহুড়া করে ক্লাসটা নিয়েছি। আল্লাহ হাফেজ।